সুপ্রিয় দর্শক, ঢাকা টাইমসের নিয়মিত টক শো মিঠে করায় আমন্ত্রণ জানাচ্ছি। আমি মনির হোসেন। আপনারা জানেন, আমাদের এই অনুষ্ঠানে আমরা দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সহ চলমান ঘটনাবলী নিয়ে আলোচনা করি। মূলত আমরা আসলে রাজনীতিবিদ সহ সমাজের বিশিষ্ট জনদের মতামতই শুনে থাকি এই অনুষ্ঠানে। আপনারা জানেন, গত কয়েকদিন যাবৎ দেশের রাজনীতিতে ভিন্ন এক রকমের আলোচনা চলছে। সেটি হচ্ছে নতুন যে রাজনৈতিক দল একটি গঠন হয়েছে, সেই দলটির সাথে বড় রাজনৈতিক দল বিএনপির এক ধরনের বাকবিতণ্ডা। এরই মাঝে অন্যান্য যেসব রাজনৈতিক দল আছে তারাও তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সেই দলগুলি অনেকটাই আমাদের গণমাধ্যমের আড়ালে পড়ে গেছে সেই বড় দুই দল, বড় একটি দল এবং নতুন দলের মধ্যেকার বাকবিতণ্ডার কারণে। আমরা জানতে চাইবো সেই সব দলগুলির কথা যারা নিজেদের মতো করে কাজ করে চলেছেন, যারা সরকারের বিভিন্ন আলোচনায় অংশ নিচ্ছেন, তাদের মতামত দিচ্ছেন, তাদের কথা। আর এজন্যই আমরা আজকে আমাদের এই আলোচনার নাম দিয়েছি রাজনীতিতে কি হচ্ছে। আর এই আলোচনায় অংশ নিচ্ছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সাইফুল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি মিঠে করায়। জি, শুভেচ্ছা আপনাকে। এবং বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য ও ডাকসুর সাবেক জিএস ডাক্তার মোস্তাক হোসেন। মোস্তাক ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আপনাকে শুভেচ্ছা। শুরুতে যেটি বলছিলাম যে দেশের রাজনীতিতে কি হচ্ছে, এটি হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং বাংলাদেশ জাসদের এবং অন্যান্য রাজনৈতিক দলগুলির কর্মকাণ্ডের কথা শুনবো আপনাদের মুখে। তবে সবার আগে দুজনের কাছেই প্রশ্ন আমার, সেটি হচ্ছে যে রাজনীতিতে এখন আসলে কি হচ্ছে বা স্বাভাবিক গতিতে রাজনীতি চলছে কিনা। সাইফুল ভাইয়ের কাছ থেকে আগে জানতে চাইছি। যে আপনার এই মিঠে করা অনুষ্ঠানের এই প্রথম শোতে আপনাকে শুভেচ্ছা। আর প্রিয়ভাজন মোস্তাক ভাই তিনি আছেন, সেটা আমার জন্য আনন্দের। আপনার অনুষ্ঠানের দর্শক শ্রোতা তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি 10-11 দিন দেশের বাইরে ছিলাম, চীনে ছিলাম। দুদিন আগে ফিরেছি। দেশের 10-11 দিনের ঘটনা খুব বিস্তারিত আমার ফলো আপ করার সুযোগ হয়নি, চীনে ব্যস্ততার কারণের জন্য। দুদিনে আসার পরে যেটুকু জানতে পেরেছি বা যেটুকু তৎপরতা, সে প্রেক্ষিতে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এখন তো রাজনৈতিক যদি কাজের কথা বলেন, আগামী জাতীয় নির্বাচন কেন্দ্র করে যে রাজনৈতিক মেরুকরণ, তো সেটাই এখন মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, প্রধান মনোযোগের কেন্দ্র সেখানে। যত আলাপ আলোচনা, বোঝাপড়া, রাজনৈতিক তৎপরতা, নানা রাজনৈতিক সমীকরণ, সেটা আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে। সেদিক থেকে আমি মনে করি যে প্রথমত সরকার আমি মনে করি ব্রডলি আমি দেখছি যে সরকার তারা নির্বাচনের ব্যাপারে তাদের যে বক্তব্য, বিশেষ করে সরকার প্রধানের, সেদিক থেকে আমি বড় ধরনের কোনো বিচ্যুতি সেদিক থেকে আমি দেখছি না। যে আমরা অল্প সংস্কার চাইলে এবছরের ডিসেম্বরের মধ্যে, আরো বেশি চাইলে আগামী বছরের জুনের মধ্যে। তারপরও তারা আবার বলবার চেষ্টা করছেন আরেকটু সুনির্দিষ্ট করে যে মার্চের মধ্যেই, যদি পিছিয়েও করতে হয় তাহলে আগামী বছরের মার্চের মধ্যে, সম্ভবত আবহাওয়ার কারণের কথা বিবেচনা করে মার্চের পরে জাতীয় নির্বাচনের হয়তো সুযোগ নেই আবহাওয়াগত পরিবেশগত কারণের জন্য, সেটা বিবেচনা করে তারা হয়তো কথাটা বলছেন। এটা গেল এক। দুই, তারপরে যেটা বললেন সমীকরণের অর্থে, যে আমি এমনি রাজনৈতিক ক্ষেত্রে যে তর্ক বিতর্ক, এগুলো খুব অপ্রত্যাশিত নয়, কারণ এখন সরকারের 7 মাস পার হয়েছে। দুটো তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ তারা ইতিমধ্যে 90 দিন করে আরো বেশি দিন তারা পার করে ফেলেছেন। তো সেদিক থেকে নির্বাচনটা জরুরতের কারণ হচ্ছে এদিক থেকে যে সরকার তো আসলে সামাল দিতে পারছেন না। আমি অর্থনৈতিক ক্ষেত্রে বলি, সামাজিক ক্ষেত্রে বলি, বা সামাজিক নৈরাজ্যের যে বিস্তৃতি ঘটছে, মব সন্ত্রাসের নামে যেটা চলছে, হত্যা, খুন, জখম, রাহাজানি, এবং এটা বলতে পারেন প্রায় গত কয়েক মাস ধরে এখন এটা উদ্বেগজনক পর্যায়ে এটা এখন উন্নীত হয়েছে। নাগরিক হিসাবে আমি খুবই উদ্বিগ্ন, আমি খুব উৎকণ্ঠার ভেতরে আছি।
তার মানে সরকারের প্রশাসন, সেটা ল এনফোর্সিং এজেন্সিস বলি, সামগ্রিকভাবে সরকার তারা যে দেশ পরিচালনার যোগ্যতার সাথে করতে পারছেন না, এটা নিয়ে বড় কোনো বিতর্ক নেই। তাদের সদিচ্ছা নিয়ে হয়তো আমাদের প্রশ্ন নেই, তাদের আন্তরিকতা নিয়েও প্রশ্ন নেই, কিন্তু দক্ষতা, যোগ্যতা, সরকারের কার্যকারিতার ক্ষেত্রে নিশ্চয়ই প্রশ্ন আছে। মানুষ যখন মনে করছে সরকার দুর্বল, এটার সাথে যখন আবার যুক্ত হয় সরকার পাশাপাশি অকার্যকর, তখন বলতে পারেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাটাই হচ্ছে স্বাভাবিক ব্যাপার। এটাকে কিভাবে সামাল দেওয়া যাবে জানি না। কেউ কেউ বলবার চেষ্টা করছেন যে এরকম একটা পরিস্থিতিতেও জাতীয় নির্বাচন করার মানে একটা অনুকূল সময় নয়। আমি কথাটা উল্টো দিক থেকে বলতে চাই, বরঞ্চ এ ধরনের অনির্বাচিত সরকার যত প্রলম্বিত হবে, নৈরাজ্যের তত বেশি বিস্তৃত হওয়ার, এটা বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। নাগরিক জানমালের জীবনে তত বেশি ঝুঁকিটা বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। এবং সরকার এর পরে যদি এ ধরনের পরিস্থিতি উদ্ভব ঘটে, আদৌ সামাল দিয়ে উঠতে পারবেন কিনা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন আছে। আর ইতিমধ্যে আপনি যেটা উল্লেখ করছিলেন আপনার শুরুতেই, সরকারি ছায়ার মধ্যে তাদের ছত্রছায়ায় যে তরুণরা যে নতুন রাজনৈতিক দল গঠন করেছে, তাদেরকে তো মনে হয় আমরা সবাই স্বাগত জানিয়েছি, এটা নিয়ে কোনো প্রশ্ন, কোনো সন্দেহ নেই। কিন্তু সরকারি ছত্রছায়ায় যেভাবে দলটা গড়ে উঠছে, তাতে অনেকগুলো সংকট দেখা দিয়েছে। প্রথমত, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের সবার সমর্থনে সরকার গঠিত হলেও চরিত্রের দিক থেকে তারা অদলীয়, নিরপেক্ষ একটা অন্তর্বর্তী সরকার। বিশেষ কোনো ইডিওলজি, বিশেষ কোনো দল বা বিশেষ কোনো আইডিয়াকে, বিশেষ কোনো রাজনীতিকে প্রমোট করা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না। সাইফুল ভাই, জি, আমি এই প্রশ্নটি আবার ভিন্নভাবে নয়, বিস্তারিত জানার জন্য করব, যেটি এখন আপনি সংক্ষেপে প্রত্যেকটি পয়েন্ট প্রত্যেকটি করে বলছিলেন। আমরা ঠিক এইরকম সংক্ষেপিত নয়, আরো বিস্তারিত এই উত্তরটি আমরা নেব আপনার কাছ থেকে। এর আগে একটু মোস্তাক ভাইয়ের কাছ থেকে জেনে আসতে চাই যে বর্তমানের রাজনীতিকে আপনার কাছে স্বাভাবিক গতিতে চলছে বলে মনে হয় কিনা? জি, ধন্যবাদ লিটন ভাই এবং সাইফুল ভাই। আমরা একসঙ্গে বহুদিন সংগ্রাম করছি সাইফুল ভাই। আমরা দেখুন, এখানে একটা গণ অভ্যুত্থান, তার একটা আলাদা বৈশিষ্ট্য আছে। যদি গণ অভ্যুত্থানের আগে গণ অভ্যুত্থানের নেতৃত্বটা অন্যান্য সময়ের মতো হতো, যেন আমাদের সময় ছাত্র সংগ্রাম পরিষদ বা সর্বদলীয় ছাত্র ঐক্য 15 দল, 7 দল, 5 দল, যেটা 90-এ ছিল, কিংবা 69-এর গণ অভ্যুত্থানের ছাত্র সংগ্রাম পরিষদ 11 দফার ভিত্তিতে সারা দেশে বিস্তৃত ছিল, সেভাবে কিন্তু এটা হয়নি। গণ অভ্যুত্থানের মধ্যে স্বতঃস্ফূর্ততার মধ্যেও থেকে কতগুলো সুশৃঙ্খল বিশৃঙ্খলা হয়েছে, যেটা জনগণের কাছে ভালো মনে হয়নি। বিপ্লব তো আমরা বলি যে সুশৃঙ্খল বিশৃঙ্খলা, কিন্তু উদ্দেশ্যমূলক কতগুলো বিশৃঙ্খলা হয়েছে, যেটা এই 8 মাস পরে, কি বলে, এতদিন পরেও কিন্তু তার কিছু কিছু রেশ রয়ে গেছে। যদি একটা সুসংগঠিত গণ অভ্যুত্থানের নেতৃত্বে গণ অভ্যুত্থানটা হতো, তারাই কিন্তু এই প্রত্যেকটা গণ অভ্যুত্থানের পরে সরকারি প্রশাসন ভেঙে পড়ে, জনগণের রুদ্র রোষের সম্মুখীন হয়, তারা পিছু হটে, তাদের পুনরায় মানে জনগণের কাছে আসতে সময় লাগে। অবশ্য আমাদের ট্র্যাজেডি যে তারা সব গণবিরোধী চেহারাতে চলে আসে, খুব একটা বড় পরিবর্তন হয়নি। মুক্তিযুদ্ধের পরে অবশ্য পাকিস্তানি বাহিনী পুরোটাই এবং রাজাকার বাহিনী আত্মসমর্পণ করেছে, তাদের কিছু বিশৃঙ্খলা ছিল। তো গণ অভ্যুত্থানের এরকম সুনির্দিষ্ট নেতৃত্ব এবং দেশব্যাপী একটা রাজনৈতিক উদ্দেশ্যে সংগঠিত যদি সংগঠন থাকতো, তাহলে কিন্তু তারাই এই ধরনের বিশৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করতে পারত, যেটা 90-এর পরে কিন্তু এরকম কোনো বিশৃঙ্খলা হয়নি। যেটা হয়েছে বিক্ষোভ জাতীয় পার্টির, কিন্তু এরকম হয়নি, কারণ ছাত্র সংগ্রাম পরিষদ, সর্বদলীয় ছাত্র ঐক্য সমস্ত জায়গায় স্কুল পর্যায়ে পর্যন্ত সংগঠিত ছিল, তারা এটা স্বনিয়ন্ত্রিত ছিল, এবং রাজনৈতিক দলগুলো কর্ম শুরু করতে পেরেছিল, এবং অবশ্যই সামরিক বাহিনী নিরপেক্ষ ছিল, তারা সহায়তা করেছে। পুলিশের উপর খুব একটা হয়নি। পুলিশের এরকম যেভাবে গত সরকার, আওয়ামী লীগ সরকার যেভাবে পুলিশকে ব্যবহার করেছে, ওই মাত্রায় জাতীয় পার্টির সময় ব্যবহার হয়নি হয়তো।
দোষ সেটাও নিন্দিত ছিল যতটুকু তারা করেছে। তো এই জন্য একটা পুরো শূন্যস্থানে যারা মানে রাজনীতিগতভাবে ভিন্ন থাকতে পারে, কিন্তু রাজনৈতিক ভিন্নতার নামে যে একটা সবকিছু অকেজো করে দেওয়ার একটা বিশৃঙ্খল চেষ্টা, তাদের হাতটা দেখা যাচ্ছে সেগুলো কিন্তু চলছে। মানুষ তো এই ধরনের গণঅভ্যুত্থানের পরে আরো বেশি নিরাপদ বোধ করার কথা, যেটা আমাদের সরকার, আমরা এখানে ন্যায়ের ভিত্তিতে চালাবো। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা যখন একটা এলাকা মুক্ত করত, তখন কিন্তু মানুষ শান্তিতে ঘুমাতে পারত। বা মুক্তিযুদ্ধের পরে বিশৃঙ্খলা সৃষ্টি করা হলো, ছাত্ররা সেটা প্রতিরোধ করেছে। কিন্তু এখন এই জন্যে মানুষটা উদ্বিগ্ন যে এইরকম অবস্থায় যারা মতলববাজ শক্তি, তারা নারীর উপর আক্রমণ করছে, তারা বিভিন্ন স্থাপনায় হামলা করছে। শত্রুর বিরুদ্ধে অবশ্যই রাজনৈতিক প্রতিরোধ হবে, কিন্তু তাদের সহায় সম্পত্তি দখল করা, কত ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়া সহ শুরু করে মুজিবনগরের সমস্ত স্মারক ধ্বংস করা, এগুলো আরো অনেক লিস্ট দেওয়া যাবে, যেটা একেবারেই স্বতঃস্ফূর্ততার উপরে ছেড়ে দেওয়া যায়। এই মানুষের এই উদ্বেগ থেকে আমরা হয়তো মনে করছি নির্বাচন দিলেই ঠিক হয়ে যাবে। কথাটা কতটুকু সঠিক আমি জানি না। আমাদের দলও চায় খুব দ্রুত নির্বাচনটা হয়ে যাক, কিন্তু নির্বাচন হলেই সর্ব রোগের ঔষধ পাওয়া যাবে এটা কিন্তু আমাদের পরিষ্কার করা দরকার, যে নির্বাচনের পরে যে বিশৃঙ্খলা যদি আরো সংঘবদ্ধভাবে হয়, তাহলে আমরা কোথায় যাব? কাজে নির্বাচনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে যেমন মানুষের মধ্যে রাজনৈতিক সমঝোতাটা আসবে, পাশাপাশি নির্বাচনের মধ্য দিয়ে একটা সমঝোতা কিন্তু আবার উল্টোটা হওয়ার আশঙ্কাও আছে, যে পরস্পরকে নির্মূল করার যে আজকে হয়তো আমরা সবাই ফ্যাসিবাদের যারা দোষর, তাদেরকে ফ্যাসিবাদের শক্তি, তাদেরকে আমরা রাজনৈতিকভাবে বিপরীত অবস্থানে আছি। এটা যদি আমাদের একটা রাজনৈতিক গ্রামারের মধ্যে না আসে, তখন আমার আর সাইফুল ভাইয়ের মধ্যে যদি একই কালচার আমরা ফলো করি নির্বাচনের মাঠে, তাহলে কিন্তু অবস্থাটা আরো খারাপ জায়গায় যেতে পারে। কাজেই আমরা নির্বাচনের দিকে যাব একটা রাজনৈতিক স্থিতিশীলতার দিকে, কিন্তু জনগণের যে আকাঙ্ক্ষা ছিল গণ অভ্যুত্থানে, জনগণের পক্ষে সরকার থাকবে, নিপীড়নকারী বাহিনীগুলো জনগণের পক্ষে কাজ করবে, নিপীড়ন করবে না, এই কতগুলো মৌলিক জিনিসগুলো যেগুলো সংস্কার প্রস্তাব দেওয়ার মধ্য দিয়ে আলোচনার মধ্যে এটা সূচনা হয়েছে মাত্র, এটা কার্যকরী করতে অবশ্যই নির্বাচিত সরকার প্রয়োজন হবে। কিন্তু এই আলোচনার মধ্য দিয়ে কতগুলো ঐক্যমত হওয়া দরকার নির্বাচনের আগেই। যারা গণঅভ্যুত্থানের পক্ষে শক্তি, তাদের মধ্যে মানে অনেক বৈপরীত্য আছে আদর্শের, কিন্তু সহ অবস্থান করে আমাদের একটা ভালো নির্বাচন, একটা উৎকৃষ্ট নির্বাচন, যেটা গত 14, 18 এবং 24 তার জন্য কিন্তু অনেকগুলো কাজ বাকি আছে, সেই কাজগুলো আলোচনা করা দরকার। কিন্তু শুধু এক কথায় যদি বলে দিই নির্বাচন হলেই সব সমাধান হয়ে যাবে, আমার মনে হয় আমরা আরো একটা বড় বিভ্রান্তির ফাঁদে পড়ে যাচ্ছি। আমরা 14, 18, 24-এর বাস্তবতাটা মাথায় আনছি না, এবং একটা যে জঘন্য ফ্যাসিবাদী শাসন আমাদের ঘাড়ে চেপে বসেছিল বিশেষ করে 2014-র পর থেকে, সেটার বাস্তবতা কিন্তু আমাদের ভুলে গেলে আমরা এই সমাধানটা পাবো না। নির্বাচনকে সকল রোগের ঔষধ বলা যাবে না। এবং এখন যে আপনি বলছেন যে স্বাভাবিকভাবে চলছে রাজনীতি, ডেফিনেটলি না, তাহলে আপনি এই প্রশ্নটা করতেন না। 90-এর পরে যেভাবে রাজনীতি স্বাভাবিক গতিতে চলেছিল, আমরা 3 মাসের মাথায় তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের দিকে গিয়েছিলাম। এই গত বছরের 5ই আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরে সবকিছু ঠিকভাবে চলছে না। বিশেষ করে রাজনৈতিক গতি প্রকৃতিটা বেশ মানে আমার কাছে মনে হচ্ছে অনেক জটিল জায়গায়। যদিও আমি সাইফুল ভাইয়ের সাথে একমত, আমাদের সরকার প্রধান উপদেষ্টা নির্বাচনের বিষয়ে তিনি বলছেন, আমিও সেটা বিশ্বাস করি, নির্বাচন হতেই হবে, ডিসেম্বর না হলে হয়তো 2-1 মাস পিছিয়েও যেতে পারে। নির্বাচনের রোডম্যাপটা তার আগে অক্টোবর থেকে শুরু হওয়া উচিত। কিন্তু এই বাকি বিষয়গুলো যদি আমরা সমালোচনা না করি, এই নির্বাচনের মধ্য দিয়ে সব সমস্যার সমাধান হবে, বা আদৌ নির্বাচনটা পণ্ড হয়ে যেতে পারে। যদি আমরা এই সমস্ত জিনিস নিয়ন্ত্রণ করবার জন্য সামাজিক শক্তি, সরকারি শক্তি, রাজনৈতিক শক্তিগুলোর আরো উদ্বোধন ঘটাতে না পারি, তাহলে কিন্তু নির্বাচনের তারিখ ঘোষণা করলে সব ঠিক হয়ে যাবে, তেমনটি নাও হতে পারে। ধন্যবাদ। মোশতাক ভাই, আপনি বিভিন্ন বিষয়ে সংস্কারে ঐক্যমত্যের কথা বলছিলেন বিভিন্ন দলগুলির মধ্যে, তারপরে নির্বাচনে যাওয়া উচিত বলে বলছিলেন। আমি এখন সাইফুল ভাইয়ের কাছ থেকে সেই প্রশ্নটি, যেটি আপনি সংক্ষেপে বলতে চেয়েছিলেন, সেটি বিস্তারিত জানতে চাই। সেটি হচ্ছে যে আমরা দেখেছি
5ই আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর যে একটি পরিস্থিতি, এর কয়েকদিন পরেই বিএনপি এবং জামায়াতে ইসলামী তাদের মধ্যে এক ধরনের বাকবিতণ্ডা মনে হচ্ছিল যে দুটি দলই ক্ষমতায় চলে গেছে বা যেতে চাইছে। এখনই নির্বাচন হলে বিএনপি মনে করছে যে তারা ক্ষমতায় চলে যাচ্ছে, জামায়াতে ইসলামীর কাছে মনে হচ্ছে যে তারা ক্ষমতায় চলে যাচ্ছে। তো তাদের মধ্যে এক ধরনের বাকবিতণ্ডা চলছিল। এই তরুণদের যে নতুন দল একটি গঠন হলো, জাতীয় নাগরিক পার্টি, এই পার্টি গঠনের পর আমরা একটু পরিবর্তন দেখলাম যে শুরু হলো এই নাগরিক পার্টির সাথে বিএনপির বাকবিতণ্ডা বা তাদের তর্কযুদ্ধ। এই নতুন দলটির টাকার উৎস নিয়ে, তাদের নিরপেক্ষতা নিয়ে, যেটি আপনিও বলছিলেন, এসব নিয়ে। তো বিএনপি কি এখন জামাতে ইসলামীর চাইতেও এই নতুন তরুণদের এই দলটিকেই বড় প্রতিপক্ষ মনে করছে, এবং এই সরকার কি আদৌ নিরপেক্ষতা বজায় রাখতে পারছে নাকি এই একটি দলের প্রতি বেশি আনুকূল্য দেখাচ্ছে? আপনাকে ধন্যবাদ। তখন আপনি আমাকে একটু আকস্মিকভাবে থামিয়ে দিয়েছিলেন। আমি আসলে সংক্ষেপে উত্তরটি চাইনি, এই জন্য বিস্তারিত বলার জন্য আপনি আমাকে পরের বাক্যটা তখন বলার সুযোগ দেননি, তো তারপরে কথাটা উল্লেখ করছি। তো প্রথম যেটা আমি বলছিলাম, আমি আগে ওই কথাটা শেষ করি, যে নতুন দল যেটা তৈরি হয়েছে সেই দল হতে পারে, সেটা নিয়ে কারো কোনো আপত্তি নেই। যে কোনো নাগরিকের, যে কোনো মানুষের তো দল করবার অধিকার এবং সুযোগ আছে। প্রশ্ন হচ্ছে যে সরকারি ছায়া বসে তাদের কোলে পিঠে করে আপনি দলটা গঠন করবেন কিনা। এবং মানুষের ধারণা হয়েছে যে কোলে পিঠে করে সরকার নিজেরাই উদ্যোগ নিয়ে, এটা কিছুটা ওপেন সিক্রেট ব্যাপার, আনুষ্ঠানিক ঘোষণা তো দেবার প্রশ্ন নেই। তো সরকারি মদদে যে দলটা গড়ে উঠছে সেটার নিয়ে কোনো সন্দেহ নেই, কারো কোনো সচেতন মহলে সেটার কোনো প্রশ্ন নেই। তো এতে প্রবলেম হচ্ছে যে সরকার তো চরিত্রগতভাবে একটা দল নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার। বিশেষ ইডিওলজি দল বা রাজনৈতিক প্ল্যাটফর্মকে তাদের সমর্থন বা মদত যোগানোর কথা না। তারা যদি সেটা করতে যায়, তাদের নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্যটাই প্রশ্নবিদ্ধ হবে। আর তাদের চরিত্র নিরপেক্ষতা যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে তাদের অধীনে আগামীতে জাতীয় নির্বাচন করা যাবে কিনা এই প্রশ্ন ইতিমধ্যে কিন্তু উত্থাপিত হয়েছে। এবং এইভাবে যদি চলতে থাকে, তাহলে নির্বাচনের জন্য অন্য কোনো অন্তর্বর্তী সরকার, অন্য কোনো তত্ত্বাবধায়ক সরকারের দাবি রাজনৈতিক দলগুলো করবে কিনা আগামী 1-2 মাস 3 মাসের মধ্যেই এই প্রশ্নটা কিন্তু বড় হয়ে উঠতে পারে। এটা হলো আলোচনার একটা দিক, রাজনৈতিক সংকটের একটা দিক। আরেকটি হচ্ছে ছাত্র তরুণদের দিক থেকে তাদের যেটুকু সম্ভাবনা ছিল, তারা এখন, অনেকে হয়তো এখনো ছাত্র জীবন, শিক্ষার্থী জীবন শেষ করেননি। তারা শিক্ষা শেষ করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন রাষ্ট্র রাজনৈতিক কর্মকাণ্ডে তৎপর হওয়াটাকে। সেটা কোনো নাগরিক মনে হলো করতেই পারেন। কিন্তু এখন তারা তাদের যে কাজের উপদেষ্টাদের একজন তারা অব্যাহতি নিয়েছেন, ছাত্র উপদেষ্টারা 2 জন এখনো পর্যন্ত তারা সেখানে আছেন। ফলে এই নতুন দল ছাত্র তরুণদের সাথে সরকারের যে ঘনিষ্ঠতা, সেটা বারবার করে সেটা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। তাতে হয় কি, এদের যেটুকু সম্ভাবনা জায়গাটা দাঁড়ায়, সেটা নিয়ে কিন্তু শুরুতে তারা হোঁচট খাচ্ছে, শুরুতেই তারা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছেন, বহুমাত্রিক বিতর্কের তারা জন্ম দিচ্ছেন। এবং তাদের যে ধরুন ইতিমধ্যেই শুধু বিএনপি কেন, ছাত্র দল কেন, নানা জায়গা থেকে নাগরিকদের বিভিন্ন দল, বিভিন্ন সংগঠন, ব্যক্তিবর্গ, তাদের এই বিশাল টাকার অর্থের উৎস নিয়ে তো বড় ধরনের প্রশ্ন ইতিমধ্যে উত্থাপিত হয়েছে। তো আপনি আদর্শ রাজনীতি নিয়ে কথা বলবেন, নীতি নৈতিকতা নিয়ে কথা বলবেন, আর্থিক উৎসটাকেও আপনার পরিষ্কার করে আপনার উত্থাপন করা দরকার। যে কোনো নাগরিকের, আপনি আমাদের দলের আর্থিক উৎস কি সেটা যেমন আমরা জানাতে বাধ্য, নৈতিকভাবে যে কোনো নাগরিকও আমাদেরকে প্রশ্ন করতে পারেন। এটা যে কোনো নতুন পুরনো দল সবার ক্ষেত্রে। সুতরাং এখানে যদি অস্বচ্ছতা থাকে, তাহলে বাকি যে আদর্শের কথা, নীতি নৈতিকতার কথা, সংস্কারের কথা, এগুলো অনেকটা বুলি বাগিসতায় পর্যবেসিত হবে। এগুলো বিশেষ কোনো রাজনৈতিক তাৎপর্য বহন করবে না। কারণ যারা টাকা পয়সা দেয়, তারা তো নিশ্চয়ই হিডেন অনেকগুলো কারণে তারা টাকাটা দেয়।
অনেকগুলো জানা অজানা, বোঝা না বোঝা, প্রকাশ্য অপ্রকাশ্য নানা কারণে তারা এইসব দলকে তারা কিন্তু মদত জুগিয়ে যায়। তো সুতরাং এগুলো মনে করি নতুন দলের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ, তাদেরকে এটাকে উত্থাপন করা দরকার। আরেকটা কথা একটু থিওরিটিক্যালি বলি, যখন কোনো নতুন দল আসে, এক্সিস্টিং রাজনৈতিক দলগুলোকে তো নাকচ করে, তাকে নেগেট করেই কোনো নতুন ইডিওলজি, নতুন পলিটিক্স, নতুন রাজনৈতিক দল গঠন করতে হয়। সুতরাং সেদিক থেকে বাকির, শুধু বিএনপি কেন, বিভিন্ন এক্সিস্টিং রাজনৈতিক দলগুলোর সম্পর্কে নতুন যে কোনো দলেরই তারা কথা বলবেন, বিতর্ক করবেন, প্রশ্ন করবেন, আপত্তি করবেন, সমালোচনা করবেন। আমি এটাকে কোনো অন্যায় কিছু মনে করি না, বরঞ্চ আমি একটা সুস্থ রাজনৈতিক সংস্কৃতি বা পলিমিক্স আকারে জায়গাটাকে দেখতে চাই। আর আমি এটাকে শুধু, যেটা আপনি বলছিলেন বিএনপি তাদেরকে প্রতিপক্ষ মনে করছে, এরকম কোনো বিষয় বাস্তবেও নেই। আর আমিও এটাকে একেবারেই কোনো বিবেচনার মধ্যে রাখি না। এটা শুধু বিএনপির কথাটা হয়তো মিডিয়াতে আপনারা অনেক বড় করে বলেন বলে কথাটা বেশি এসছে। এই কথাটা তো আমাদের দল থেকে শুরু করে অসংখ্য রাজনৈতিক দল প্রশ্ন করেছে, সামাজিক সংগঠন, ব্যক্তিবর্গ, প্রতিনিয়ত গণমাধ্যমে অসংখ্য প্রশ্নগুলো সেখানে আসছে। সুতরাং তাদেরকে স্বাগত জানানো মানে নিঃশর্তভাবে কোনো কিছু না, সেটা সবটাই শর্ত সাপেক্ষ। তো তারা সেগুলো পরিষ্কার করবেন, এটাই খুব সঙ্গত, খুব স্বাভাবিক। আর 7 মাস আগে অভ্যুত্থানের সময় আমাদের মধ্যে যে গণঐক্যটা গড়ে উঠেছিল, আপনি এখন পরবর্তীকালে এই ঐক্যটা এরকম ধরন থাকবে না, এটাই স্বাভাবিক। কারণ এখন প্রত্যেকে নিজস্ব দলীয় এজেন্ডা নিয়ে আসবেন, জোটগত এজেন্ডা, দলীয় এজেন্ডা। যারা জাতীয় নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন, প্রত্যেকে তো একটা ইন্ডিপেন্ডেন্ট জায়গা থেকে তার রাজনীতি, তার ভিশন, তার দূরবর্তী কর্মসূচি জনগণের কাছে নিয়ে যাবেন, কথা বলবেন, অন্যান্য রাজনৈতিক দলগুলোকে সমালোচনা করবেন। এটা তো যে কোনো বহুত্ববাদী গণতান্ত্রিক সমাজের রাজনৈতিক এই বিতর্ক, এটাই স্বাভাবিক। এটা কোনো অস্বাভাবিক কোনো তো প্রশ্ন নেই। সুতরাং এটা নিয়ে আমি খুব বেশি উদ্বিগ্ন আমি নই। তো সুতরাং আর ছাত্ররা করছেন, আমি গণচীনে যখন আমি গিয়েছিলাম, আমার সাথে ছাত্রদের 3 জন প্রতিনিধি তারা ছিলেন, তারাও খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় তারা আছেন। তাদের তো আলাপ আলোচনা আমার খারাপ লাগেনি। কিন্তু এখন বাস্তবে তারা ধরুন দেশে আসার পরে কিভাবে কাজকর্ম করবেন, সেটা হয়তো আরেকটা বিষয়। আমি শেষ করতে চাই যেটা বলে আপনি বলছিলেন যে অনেকেই, বর্তমান পরিস্থিতি বেশ কিছু জটিলতা আছে। সরকার নানা এজেন্ডাটা যেভাবে হাজির করছেন, তাতে নাগরিক হিসাবে এই প্রশ্ন দেখা দিচ্ছে, সরকার কি অপ্রয়োজনীয়ভাবে তারা কি ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চান? তারা কি নিজেদের ক্ষমতাকে তারা কি প্রলম্বিত করতে চান? নির্বাচনকে তারা কি অনিশ্চিত জায়গায় নিয়ে যেতে চান? এই প্রশ্নটা নানাভাবে কথাটা এসছে। আর মোশতাক ভাই যেটা বললেন, আগামীতে একটা জাতীয় নির্বাচন হলেই সকল সংকটের সমাধান হবে, আমার ধারণা মানে এভাবে আমরা চিন্তা করছি না, এবং অনেকেই এভাবে কথাটা বিবেচনাটা করছেন না। হ্যাঁ, কেউ আছেন তাদের জন্য শুধু একটা নির্বাচন হলেই চলে, কিন্তু বাস্তবে, এবং আমি মনে করি এমনকি বিএনপি সহ যারা আমরা যুগপথের গত 2-2.5 বছর ধরে রাজপথে ছিলাম, আমরা পরিষ্কার করে বলেছি পুরনো জমানায় কেউ ফিরতে চায় না। যে ব্যবস্থা একটা দলকে, একটা ব্যক্তিকে একটা স্বৈরতন্ত্রী করে তোলে, একটা কর্তৃত্ববাদী শাসকে পরিণত করে, তাহলে তার সাংবিধানিক উৎস, শাসনতান্ত্রিক উৎসটাকে আমরা সবাই পরিবর্তন করতে চাই। তার জন্য আমরা 31 দফা দিয়েছি। এখন যে সংস্কারের যত আলাপ আলোচনা, সেটা কিন্তু এই লক্ষ্যে। তার মানে কেউ কিন্তু যেনতেনভাবে নির্বাচন, সে কথা কিন্তু বিএনপিও বলছে না, বা অন্য কোনো দল কিন্তু বলছে না। ক্ষমতায় যাওয়ার পরে কি করবেন সেটা আরেকটা প্রশ্ন, কিন্তু বাস্তবে প্রত্যেকে এখন আলাপ করছেন। এবং ইতিমধ্যেই আমি গতকালকেই পেলাম সরকারের জাতীয় ঐক্যমত কমিশন, তারা একটা অনেকটা এমসিকিউ পদ্ধতি আকারে, আপনি হ্যাঁ না, আংশিক হ্যাঁ আংশিক না, এরকম একটা ছাত্রদেরকে যেভাবে প্রশ্ন করে, অনেকটা রাজনৈতিক দলগুলোকে এরকম এমসিকিউ আকারে একটা প্রশ্নপত্র তারা 5টা সংস্কার কমিশন নিয়ে তারা আমাদের কাছে তারা পাঠিয়েছেন। এটা একটা অভিনবত্ব আছে, কোনো সন্দেহ নেই, কিন্তু এই অভিনবত্ব শুধু হানার মধ্য দিয়ে কোনো ঐক্যমত তৈরি করা যাবে কিনা, এটা নিয়ে আমার সন্দেহ আছে। আগামী কয়েকদিনের মধ্যে তারা নাকি আলাপ আলোচনা শুরু করবেন। এখন আমরা যেটা বলতে চাই, সরকার দাঁড়াবে কোথায়? আমাদের ন্যূনতম ঐক্যমতের জায়গাটা যেখানে আছে সেখানে দাঁড়াবে, এবং অনেকগুলো প্রশ্নে
অনেকগুলো রূপান্তর সংস্কারের ব্যাপারে আমাদের ঐক্যমত আছে। সেগুলোকে ভিত্তি ধরে বাকি প্রশ্নগুলো নিয়ে যদি বোঝাপড়া তৈরি করা যায়, তাহলে সেই ভিত্তিতে নির্বাচন হবে। পরবর্তী জাতীয় সংসদ নির্বাচিত জনপ্রতিনিধিরা সে ব্যাপারে তারা আইন করবেন, প্রয়োজনীয় ব্যবস্থা তারা গ্রহণ করবেন। সংবিধানে প্রয়োজনীয় পরিবর্তন আসবে। রাষ্ট্র প্রশাসন থেকে শুরু করে গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে অনেকগুলো গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রশ্ন আছে। ক্ষমতার একটা যৌক্তিক, লজিক্যাল, রেশনাল ভারসাম্য আনায়নের প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ। আর এটা বলে শেষ করি, অনেকেই সংস্কার এবং এই গণহত্যার বিচারকে নির্বাচনের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছেন। এটা খুব ভুলভাবে এটাকে উত্থাপন করা হচ্ছে। কেউ বলছে না যে আমরা কোনো সংস্কার ছাড়াই নির্বাচন করব। আর প্রতিটা রাজনৈতিক দল যারা রাজপথে ছিলেন বা আছেন, প্রত্যেকে গণহত্যার 16 বছর অপরাধের সবাই বিচারটা চান। কিন্তু প্রশ্নটা দেখা দিয়েছে, এই সরকার নিশ্চয়ই সমস্ত সংস্কার করে যেতে পারবেন না। তারা ভিত্তিটাকে তারা তৈরি করবেন, বাকি কাজগুলো পরবর্তী পার্লামেন্ট সরকার একটা কনসেনসাসের ভিত্তিতে তারা এগিয়ে নেবেন। একইভাবে বিচারের ব্যাপারেও তারা হয়তো প্রাথমিকভাবে বিচারের কাজ তারা কিছুটা এগিয়ে নেবেন, কারণ এই বিচারটা 2 বছর, 3 বছর, 5 বছরও লাগতে পারে। সুতরাং সে পর্যন্ত এই সরকারের তো মানে জিয়ে রাখা অথবা সরকারে থাকারও কোনো সুযোগ, কোনো অবকাশ নেই। সেজন্য আমি যেটা বলতে চাই, আর এখন যে বাক্যটা বলে শেষ করি, সরকার মনে করছে রাজনৈতিক দলগুলোকে তারা একটা রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে তারা বিবেচনা করছে, যেটা খুব ভুলভাবে যেটা উত্থাপন হচ্ছে। যে নৈরাজ্য যেটা জন্ম দিয়েছে, একটা অনির্বাচিত সরকার এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতা রাখে না। আমি বরঞ্চ উদ্বিগ্ন যে সরকার যদি ক্ষমতাটাকে যদি দীর্ঘায়িত করতে চান, এই নৈরাজ্যিক অবস্থাটা আরো কিন্তু বাড়তে পারে এবং আরো বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়তে পারে। এবং আমরা মুক্তিযুদ্ধের পরে আমাদের স্বপ্ন যে দুঃস্বপ্নে পরিণত হয়েছিল, 90-এর গণঅভ্যুত্থানের পরেও আমাদের অনেক বিরাট স্বপ্নভঙ্গ হয়েছিল। এবার আমরা 24-এর গণঅভ্যুত্থানের পরে নিশ্চয়ই এরকম দুঃস্বপ্ন বা স্বপ্নভঙ্গটা আমরা চাই না। সেজন্য আমি মনে করি প্রজ্ঞা, দূরদর্শিতার পরিচয় যেমন সরকার দেবে, রাজনৈতিক দলগুলোকে দেবে, ছাত্র তরুণদের অনেক আবেগ আছে, কিন্তু আমি মনে করি তাদের সাথেও আলাপ আলোচনা করে, বোঝাপড়া করে, নানা প্রশ্নে ভিন্নমত থাকবে, দ্বিমত থাকবে, কিন্তু বড় দাগের জাতীয় প্রশ্ন কি? জাতীয় প্রশ্ন ভোটাধিকারের প্রশ্ন, বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রশ্ন, গণতান্ত্রিক সংস্কার বা রূপান্তরের প্রশ্ন, একটা গণতান্ত্রিক উত্তরণের প্রশ্ন, জবাবদিহিমূলক রাষ্ট্র সরকার সংবিধানের প্রশ্ন। আমি মনে করি সবকিছু শেষ হয়ে গেছে। আমি এখনো এভাবে বিবেচনা করতে রাজি না। আমি আশাবাদী মানুষ। চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জগুলো আমরা ধরে ধরে মোকাবেলা করে যদি আমরা এগোতে পারি, আমি মনে করি এই সরকারকে তাদের অধীনে একটা জাতীয় নির্বাচন হতে পারে। তবে তাদের নিরপেক্ষতা যদি প্রশ্নবিদ্ধ হতে থাকে, সত্যি সত্যি বহুমুখী সংকট তাহলে কিন্তু বেড়ে উঠবে। সরকার যদি এবছরের মধ্যে যদি একটা জাতীয় নির্বাচন করে বেরিয়ে যেতে পারেন, প্রয়োজনীয় আলাপ আলোচনা করে সংস্কারের মধ্য দিয়ে, তাহলে সরকারকে AA+ দিতে আমার কোনো আপত্তি থাকবে না। ধন্যবাদ। সেই বহুমুখী সংকট যে হবে সে নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। মোশতাক ভাই একটু আগে বলছিলেন যে বিভিন্ন বিষয়ে ঐকমত্যের ভিত্তিতে আগামী নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাব, রাজনৈতিক দলগুলির মধ্যে একটি ঐকমত্য হবে। আপনারা একাধিকবার অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বসেছেন, সংস্কার কমিশনের সাথে বসেছেন। তখন এই তরুণদের রাজনৈতিক দলটি গঠনের আগেই তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি এই ফর্মে তারাও সেসব আলোচনায় অংশ নিয়েছিলেন। আপনাদের কি কখনো মনে হয়েছে যে সরকার এবং সরকারের যে বিভিন্ন কমিশন তারা আপনাদের প্রস্তাবগুলির চেয়ে সেই তরুণদের প্রস্তাবগুলির দিকে বেশি নজর দিচ্ছে বা তাদেরকে বেশি গুরুত্ব দিচ্ছে, প্রাধান্য দিচ্ছে? এরকম যদি হয়ে থাকে তাহলে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা কতটা সহজ হতে পারে মোশতাক ভাই? এবং পরবর্তীতে এরই সংশ্লিষ্ট আরেকটি প্রশ্ন আছে, আগেই করে রাখি যদি আপনি একই সাথে দেন। সেটি হচ্ছে যে সাইফুল ভাই এইমাত্র যেটি বললেন যে নানামুখী সংকট বা সরকার যদি নিজেদের মেয়াদ দীর্ঘায়িত করতে চায় তাহলে নানামুখী সংকট দেখা দেবে। অনেকেই সন্দেহ করেন যে নতুন রাজনৈতিক দল একটি গণপরিষদ নির্বাচনের দাবি করছে আগে, সংসদ নির্বাচনের আগে, তারপর সংবিধান সংশোধনের কথা বলছে, তারপরে তারা জাতীয় সংসদ নির্বাচনের কথা বলছিল। যদিও গত কয়েকদিন যাবৎ তারা একটু সরে এসে এখন বলছে যে একই দিনে গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন হতে পারে।
তবে অনেকের সন্দেহ তাদের এই দাবিগুলি যেহেতু সহজে পূরণ করার মতো না, যেহেতু বিএনপির মতো বড় দল সরাসরি বলে দিয়েছে যে এ ব্যাপারে তারা একমত নয়, তারা এটি মেনে নেবে না, এই বিষয়টি কি সরকারের মেয়াদকে দীর্ঘায়িত করার কোনো কৌশল কিনা, যে ঐকমত্য হচ্ছে না সুতরাং যতদিন ঐকমত্য না হয় ততদিন আমরা ক্ষমতায় আছি, এরকম কোনো কৌশল বলে মনে হয় কিনা মুশতাক ভাই? এবং একই প্রশ্নের জবাব পরবর্তীতে সাইফুল ভাই আপনার কাছেও রাখবো, যে আসলে এটি কোনো সরকারের কৌশল কিনা। জি, ধন্যবাদ। সংস্কার প্রস্তাব, আসলে সংস্কার প্রস্তাব তো এখন মাত্র শুরু হলো। যেটা সাইফুল ভাই বললেন যে বিভিন্ন দলের কাছে একটা ছকের মতো দেওয়া হয়েছে, বহু নির্বাচনী পদ্ধতি, অবজেক্টিভ কোশ্চেনের মতো, সেটা আমরা পেয়েছি, আমাদের দল বাংলাদেশ জাসদ পেয়েছি আমরা। তো সংস্কার প্রস্তাব তো এখনো মানে সবাই যার যার প্রস্তাব দিচ্ছে। একটা খসড়া তৈরি করেছেন সংস্কার কমিশন, অনেক খেটে খুঁটে আলোচনা হয়েছে, কারো কারোর সঙ্গে লিখিত প্রস্তাব বিনিময় হয়েছে। এখন এখানে তো ছাত্রদের প্রস্তাব কি সেটা আমরা জানি না। ছাত্রদের প্রস্তাব সেটা হয়তো যখন তারা আরো বিস্তারিত বের করবে যে কোন দল কি কথা বলেছে, সেটা হয়তো তারা বের করে তখন জানা যাবে। এগুলো তো কোনো কিছু বাস্তবায়িত হয়নি। সংবিধানের প্রশ্ন বলুন বা নির্বাচনের নিয়ম কানুন বলুন, সবগুলো কিন্তু এখনো আগের নিয়মই রয়েছে। সংবিধান যেটা ছিল সে অনুযায়ী চলছে, এবং নির্বাচনের যে আইন কানুন, নির্বাচনী আচরণ বিধি যেটা আগে ছিল সেভাবেই চলছে, এগুলো এখনো পরিবর্তন হয়নি। তবে এইসব বিষয়ে আপনি কথাটা তো ভালোই করেছেন। একটা বড় বিষয় কিন্তু আমরা গতকালকে আমাদের দল বসেছিলাম সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করতে। সেখানে একটা প্রশ্ন আছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যদি কারো নামে অভিযোগ দায়ের হয়, তিনি কি নির্বাচনের অযোগ্য হবেন, নাকি তিনি সাজাপ্রাপ্ত হওয়ার পরে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, সম্ভবত 5 বছর, তার যদি শাস্তি 3 বছরের বেশি হয়, তিনি সাজা থেকে বেরিয়ে আসার পরে 3 বছর তিনি নির্বাচনের জন্য যোগ্য হবেন না। তাহলে দেখেন, এটা কিন্তু এইটা প্রস্তাব করা হয়েছে, নির্বাচনী সংস্কার কমিশনের প্রস্তাব এটা আছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা বা ইত্যাদিতে যদি তার অভিযুক্ত হন, সেই মুহূর্ত থেকে তিনি নির্বাচনে অযোগ্য হবেন। এটা কিন্তু অনেকটা আওয়ামী লীগকে লক্ষ্য করে এই কথাটা হচ্ছে। এখন এটা একটা বড় প্রশ্ন যে আমি যখন একটা আইন করব তখন কোনো দলের দিকে দেখব না, সেটা যে কারো উপর প্রযোজ্য হতে পারে। আবার একটা বাস্তবতা হচ্ছে, এই 2024-এর গণ অভ্যুত্থানে জুলাই আগস্টে আওয়ামী লীগের সরকার জঘন্য অপরাধ করেছে, হত্যাকাণ্ড চালিয়েছে, যেটা গণহত্যার পর্যায়ে পড়ে, তাদের নামে মামলা দায়ের হচ্ছে। তারা কি আগের মতোই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিনা? যেমন 90-এর সরকার পতনের পরে আমরা ছাত্ররা দাবি করেছিলাম জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করা হোক, তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হোক, এবং তাদেরকে আমরা কেউই পুনর্বাসন করবো না, দলে নেব না। কিন্তু সেটা হয়নি। ঠিকই জাতীয় পার্টি 91 নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং এরশাদ জেলখানায় থেকেও 5টি আসনে জয়লাভ করেছে। এখন কি 2024 পরবর্তীতে 91 সালে যেটা হয়েছে, গণ অভ্যুত্থানের পতিত স্বৈরাচারী শক্তি আওয়ামী লীগ কি সেভাবে অনুমতি পাবে, নাকি তাদের জন্য কোনো আলাদা আইন করবে? এটা কিন্তু এই বাস্তবতাটাকে আমাদের এড়িয়ে যাওয়া চলবে না, এটা অবশ্যই আলোচনা করা দরকার। এটা কিন্তু একটা বড় রকমের হেডেক, শুধুমাত্র ছাত্রদেরই না, গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল দলেরই এটা একটা বিষয় যে আমরা আওয়ামী লীগকে কিভাবে নির্বাচনে আমরা ডিল করব। কাজে এখানে আমাদের দল মনে করে যে নৌকা মার্কা ব্যালটে থাকা উচিত, কিন্তু আওয়ামী লীগ কিভাবে দলগতভাবে অংশগ্রহণ করবে এই বিষয়টা কিন্তু আইনগত এবং রাজনৈতিক ঐক্যমত এই সবগুলো মিলিয়ে কিন্তু ঠিক করা দরকার। নাহলে এটা কিন্তু একটা বিশৃঙ্খলার একটা বড় উপাদান হয়ে থাকতে পারে, টাইম বোমের মতো। মেয়াদ দীর্ঘায়িত করার কথা বলছেন। একটা অনির্বাচিত সরকার আমাদের দেশে একটা দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে দেয়। আর 111-এর সময় যে সরকারটা এসেছিল তারা অনেকদিন থাকতে চেয়েছিল, কিন্তু 2 বছরের মাথায় তাদের নির্বাচন দিতে হয়েছে। এখানে গতকাল একটা অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্রের 2জন সাবেক কূটনীতিক কথা বলছিলেন। তারা বলেছিলেন যে জেনারেলরা নির্বাচনের বিষয়ে খুব আমরা টাইট ডেডলাইনের উপর জোর দিয়েছিলাম, তারা করেছে, আমরা তাদেরকে গুরুত্ব দিয়েছি। তারা একটা কথা কিন্তু তারা বেমালুম চেপে যাচ্ছেন, রাজনৈতিক দলও অনেক সময় চেপে যাচ্ছে।
111-এর সরকার যে নির্বাচন দিতে বাধ্য হলো 2 বছরের মাথায়, তাদের তো পরিকল্পনা ছিল 5 বছর কিংবা 5 বছরের চেয়ে একটু কম। এখনো মাঝে মাঝে কথা ওঠে যে বর্তমান সরকারও স্বাভাবিক সরকারের মেয়াদ 5 বছর, তার চেয়ে তারা একটু কম থাকলে কেমন হয়। 111-এর সরকার নির্বাচনে দিতে বাধ্য হয়েছে 2007 সালের ছাত্রদের আগস্ট বিদ্রোহের কারণে। আগস্ট মাসে 111-এর সরকারের বিরুদ্ধে সামরিক বাহিনীর যে বাড়াবাড়ি ছিল ক্যাম্পাসে, তাদের বিরুদ্ধে একটা প্রচন্ড বিক্ষোভ সারা দেশে ছড়িয়ে পড়েছিল। প্রত্যেকটা জেলা উপজেলা স্কুলের ছাত্ররা কিন্তু বিক্ষোভে নেমে পড়েছিল। তারপরেই সেই 111-এর সরকার, ফখরুদ্দিন মহিউদ্দিন সরকার তাদের আচরণ চেঞ্জ করে এবং তারা নির্বাচনের দিকে যায় এবং তাদের উপদেষ্টা পরিষদ থেকে চরমপন্থী 2-1 জন উপদেষ্টাকে তারা বাদ দিয়ে দেয়, তারা পদত্যাগ করে, তারপর নির্বাচনটা হয়। এই দুটো উদাহরণই আছে। এখন আমরা অবশ্যই সংস্কার চাই, যেগুলো একটা আছে, সন্দেহ আছে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে কোনো সংস্কার করে না। 90-এর পরে 95 পরে যা হয়েছে পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি ছাড়া তেমন কোনো তাৎপর্যপূর্ণ পরিবর্তন হয়নি। পরে এই নির্বাচনে যে ভুয়া নির্বাচনের বিরুদ্ধেই আমরা 9 বছর আন্দোলন করলাম, আর অনেক কিছুর বিরুদ্ধে। সেই ভুয়া নির্বাচনেই পরপর দুটো দল তারা ক্ষমতায় গিয়ে তত্ত্বাবধায়ক সরকারকে একদম শেষ করে দিয়েছে। সেই একটা অভিজ্ঞতা আছে। সেখান থেকে ছাত্র তরুণরা হয়তো তাদের আমাদের আবেগী কথা হতে পারে, বা রাজনৈতিক ক্ষেত্রে হয়তো নিয়মের বাইরে হতে পারে। তারা মনে করছে রাজনৈতিক দল যেগুলো করবে না সেগুলো এখনই করে দেওয়া সম্ভব। আসলে এটা করে দেওয়া সম্ভব ছিল যদি গণঅভ্যুত্থানের আগেই এই সমস্ত রাজনৈতিক প্রশ্নের ভিত্তিতে গণঅভ্যুত্থানটা হতো এবং রাজনৈতিক একটা ঐক্য হতো, তাহলে সেই ম্যান্ডেটটা পুরো করেই একটা বিপ্লবী সরকার বলুন বা জাতীয় সরকার বলুন তার মাধ্যমে করা সম্ভব ছিল। যেটি সাইফুল ভাইয়ের দল বা এর বাইরে নাগরিক কমিটি আনু মোহাম্মদ তারা বারবার বলেছে যে একটা নির্দিষ্ট লক্ষ্যর ভিত্তিতে একটা জাতীয় সরকার হোক, তারপরে নির্বাচন হবে। সেটা কিন্তু হয়নি। একেবারে নির্দলীয় একটা আন্দোলন, ছাত্রদের আন্দোলন থেকে অত্যাচারে বিক্ষুব্ধ হয়ে মানুষ রাজপথে নেমে এসছে এবং ছাত্ররাও বাধ্য হয়েছে, আমি বলবো, এক দফার আন্দোলনে ডাক দিতে। ছাত্রদের সেই কথা ছিল না, কারণ যেভাবে প্রাণহানি হচ্ছিল প্রতিদিন 100, 150, 200, এটা আর চলতে দেওয়া উচিত, চলতে দেওয়া যেত না যদি শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকতো। যাই হোক, সেই দুর্বলতা তো আছে আমাদের এই গণঅভ্যুত্থানে। এখন রাজনৈতিক দলগুলোকে একমত হয়ে, বিশেষ করে যারা সম্ভাবনা রাজনৈতিক দল, যারা সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান, প্রগতিশীল রাজনৈতিক দল, তাদেরকে এটা বের করতেই হবে যে গণঅভ্যুত্থানের প্রেরণা, গণঅভ্যুত্থানের চেতনাটা বাস্তবায়নের পুরো দায়িত্ব নির্বাচিত সরকার করবে, আর আমরা নির্বাচনে চলে যাব। আর ছাত্রদেরকে শুধুমাত্র কিংস পার্টি বলে আমি সমালোচনা করব, ঠিকই, একটা সরকারি আনুকূল্য নিয়ে সরকারের সম্পদ ব্যবহার করে রাজনৈতিক দল গঠন করার প্রশ্নই আসে না। সেটা অবশ্যই জনগণ গ্রহণ করবে না। কিন্তু দেখুন, আরেকটি বিষয় আছে, এখন প্রশাসনে যারা আগের সরকারের লোক ছিল তারা বদলে দিয়ে কাদের লোক বসছে? ছাত্রদের দলের আমি এই প্রশ্নটি একটু আলাদাভাবে করতে চাই। সেটি যখন নাকি এখন যে প্রধান দুটো বড় বড় দল, তাদেরই লোক কিন্তু প্রশাসনে বসছে। কাজে সেটাও কিন্তু কিংস পার্টির একটা অন্যতম, এইটা বিষয় লক্ষ্য রাখতে হবে। যে কোনো বদলি, পদোন্নতি, তদবির, এগুলো কিন্তু তাদের টেলিফোনে বা তাদের প্রভাবে হচ্ছে। এখান থেকেও মুক্ত করা দরকার, নাহলে নির্বাচনে কিন্তু প্রভাব পড়বে। যদি আপনি জেলা প্রশাসক বলেন, পুলিশের লোক যদি দুটো রাজনৈতিক দলের কথা অনুযায়ী তারা পোস্টিং হয়, আগামী নির্বাচনে তারা কি ভূমিকা পালন করবে? এই বিষয়গুলো কিন্তু আমাদের বিবেচনা নিতে হবে। ধন্যবাদ। এটি সম্ভবত সাইফুল ভাই এই নানামুখী সংকটের যে কথাটি বলছিলেন এরই একটি অংশ হবে। সাইফুল ভাই, আপনার কাছ থেকে এই বিষয়টি আরো একটু বিস্তারিত জানবো। প্রথমে ওই উত্তরটি জানতে চাই যে জাতীয় নাগরিক পার্টি যে গণপরিষদ নির্বাচন, সংবিধান সংশোধনের পর জাতীয় সংসদ নির্বাচন চাইছে, এটি বর্তমান সরকারের মেয়াদ দীর্ঘায়িত করার কৌশল কিনা, এবং যদি সরকার এই মেয়াদ দীর্ঘায়িত করার কৌশল নিয়ে থাকে, আপনি বলছিলেন নানামুখী সংকট দেখা দেবে, কি ধরনের সংকট দেখা দেবে? জি, আপনাকে ধন্যবাদ। প্রথম হচ্ছে যে সরকার যে তরুণদের দলকে তারা যে অগ্রাধিকার দিচ্ছে, এটা খুব স্পষ্ট। এটা নিয়ে কোনো সন্দেহ বা কোনো বিতর্কের জায়গাটা নাই। এবং তারা তরুণদের ভাবনা চিন্তা, শুধু সরকার কেন, আমরাও তো তরুণদের অনেক ভাবনা চিন্তাকে আমরা তো প্রশংসা করি, স্বাগত জানাই।
আমরাও জানা বোঝার চেষ্টা করি। তারা এই প্রজন্মের ভাবনা চিন্তা কি সেটা আমরা ধরুন তো সে ব্যাপারে নিশ্চয় আমরা চোখ কান নিশ্চয় আমরা বন্ধ করে রাখছি না, রাখার কোনো সুযোগ নেই। কিন্তু সরকার যেটা করছেন এটা তো তারা তাদের দায়িত্বের বাইরে যেটা বললাম তাদেরকে বুদ্ধি, পরামর্শ, সহযোগিতা, মদদ যেসব শব্দ ব্যবহার করতে পারি প্রায় সবকিছু দিয়ে তারা একটা দলকে দাঁড় করানোর চেষ্টা করছেন। তো সে ব্যাপারে ফলে তাদের ভাবনা চিন্তা সরকার অগ্রাধিকার দেবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি যেটা নিয়ে আশাবাদী যে সরকার রাজনৈতিক দলগুলো যদি একমত না হয়, সেখানে আবার মনে করি অন্তর্বর্তী সরকারের প্রধান তার একটা নীতিনিষ্ঠ অবস্থান এখনো পর্যন্ত আছে বলে আমার ধারণা। তিনি যেটা বলেছেন যে যেখানে ন্যূনতম আমরা একমত হতে পারবো সেসব বিষয়ে সিদ্ধান্ত হবে বা সেটাই একটা ঐক্যমতের ভিত্তিটা হবে। এটা খুব সঙ্গত কথা, খুবই যৌক্তিক কথা এটা। ফলে কে কি বললো তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কোন কোন প্রশ্নে আমরা একমত হতে পারছি। যেগুলো একমত হতে পারবো সেটাকেই তার ভিত্তিতে একটা গণ ঐক্য বা জাতীয় ঐক্য, সংস্কারের প্রশ্ন বলি, রূপান্তর বলি, সংবিধান, প্রশাসন বা সমস্ত প্রশ্ন নিয়ে। সুতরাং এটা নিয়ে আমার খুব বেশি উদ্বেগ নেই। দ্বিতীয় প্রশ্ন আপনি যেটা বললেন, তারা যে এগুলো আমি গত 4-5 মাসে এটা নিয়ে বহু বক্তব্য রেখেছি, কিছু লিখেছিও নানা জায়গাতে। আমাদের এখানে যে গণপরিষদের নির্বাচন এবং সংসদ নির্বাচন, মানে যার মধ্য দিয়ে সরকার গঠিত হবে, এটা একই নির্বাচনের মধ্যে দুটো কাজ হতে পারে। প্রথমত আমাদের এখানে গণপরিষদের নির্বাচনটার আমি আপাতত কোনো সম্ভাবনা দেখি না, আপাতত আর কোনো অবকাশ দেখি না। এর যুক্তিটা কি? আমার যুক্তিটা হচ্ছে যে এটা কখন হয়? যখন দেশে কোনো সংবিধান থাকে না। পাকিস্তানের 70 সালে যখন আমরা এলএফওর অধীনে নির্বাচন হয়েছে, সেটা হয়েছিল পাকিস্তানের জন্য নতুন একটা সংবিধান তৈরি করবার লক্ষ্য নিয়ে। বাংলাদেশে আমরা এত বড় গণ অভ্যুত্থানের পরেও আমরা কিন্তু বিদ্যমান সংবিধানের অধীনেই এই সরকার শপথ গ্রহণ করেছে। রাষ্ট্রপতি তিনি ক্ষমতায় আছেন বিদ্যমান সংবিধানের অধীনে। গুরুত্বপূর্ণ তৎপরতা এখনো চলছে কিন্তু বিদ্যমান সাংবিধানিক কাঠামোর ভিতরে, যদিও সাংবিধানিক কাঠামোর বাইরে যেও অনেকগুলো উচ্চ আদালতের ধরুন রেফারেন্স নিয়ে কিছু অথবা রাজনৈতিক দলগুলোর সম্মতি নিয়েও সংবিধানের বাইরেও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে একটা সম্মতির জায়গা থেকে। প্রধানত বিদ্যমান সংবিধানের অধীনেই সরকার, রাষ্ট্র, অন্তর্বর্তী সরকার এখন কাজ করছে। সুতরাং সেখানে নতুন করে সংবিধান সভার কোনো সুযোগ, কোনো অবকাশ নেই। আরেকটা হলো দেশে কোনো বিপ্লব হয়নি। মানে আমরা ধরেন কি বলবো, ধরুন আমি তো গাধা পিটিয়ে তো আর ঘোড়া বানানো যাবে না, অথবা ধরুন ঘোড়া পিটিয়ে তো হাতি বানানো যাবে না। যেটা বাস্তব সেটাকে আমাদের একটা অসাধারণ গণঅভ্যুত্থান হয়েছে, তার মধ্যে বিপ্লবের বেশ কিছু উপাদান একটি চিন্তা আকাঙ্ক্ষার দিক থেকে ছিল, কিন্তু বাস্তবে দেশে কোনো বিপ্লব হয়নি। বিপ্লব হলে এই সংবিধানের অধীনে শপথ গ্রহণ হতো না। বিপ্লব হলে এ ধরনের সরকার, যাদেরকে মানুষ ধরুন কেউ কেউ ধরুন এনজিও সরকার হিসেবে আখ্যায়িত করছেন, মানে এটাকে নানাভাবে বহুদা আখ্যায়িত হচ্ছেন, এ ধরনের সরকার গঠিত হতো না। বিপ্লব হলে তো আমরা এই রাষ্ট্রপতিও এভাবে তিনি ক্ষমতায় থাকতে পারতেন না। বিপ্লব হলে প্রথম 72 ঘন্টার মধ্যে কমপক্ষে 10-20 হাজার যারা দুর্বৃত্ত, দুর্নীতিবাজ, 16 বছর অপরাধ করেছে, আমার দুর্বৃত্ত ব্যবসায়ী থেকে শুরু করে প্রত্যেকে আইনের আওতায় আনা হতো। আমার জেলখানা হতো, জায়গা হতো না। আমাকে গোডাউনগুলো খালি করে এদেরকে হয়তো তখন জেলখানা রাখার দরকার হতো আর কি। সুতরাং বিপ্লব হলে আমি কেবলমাত্র অর্ডিন্যান্স দিয়ে ডিগ্রি জারি করে করে কেবলমাত্র সরকার চলতো। সুতরাং এটা নিয়ে আমি গত 7 মাসে অসংখ্য বক্তৃতা করেছি, অনেক লেখালেখি করেছি। তারা এটাকে বিপ্লব বলতে চান এই কারণের জন্য, তাহলে অতীতের সমস্ত কিছুকে অস্বীকার করার একটা জমিন থাকে আর কি। তাহলে আপনি আপনার মুক্তিযুদ্ধকে প্রকারান্তরে তাকে ছোট করা, তাকে হেয় করা সেই সুযোগটা তৈরি হয়। মুক্তিযুদ্ধের এবং আগে বা পরে আমাদের দীর্ঘ যে আমাদের জনগণের সংগ্রাম, তাকে কিছুটা হেয় করা, তাকে কিছুটা বলতে পারেন ছোট করে দেখার সুযোগ হয়। এবং এই বিপ্লব হলে আপনি
অতীতের উত্তরাধিকারকে, এমনকি গৌরবজনক উত্তরাধিকারকে অস্বীকার করে, মানে মুক্তিযুদ্ধকে তো অনেকে অস্বীকার করতে চান, মতাদর্শিক কারণে চান, তাদের রাজনৈতিক অপরাধের জন্য অস্বীকার করতে চান, অনেকগুলো করতে চান। সুতরাং এটাকে বিপ্লব বললে তাদেরকে অনেকগুলো বাড়তি সুবিধা তারা পান আর কি। সে বাড়তি সুবিধার জন্য যা নয় তাকে ফুলিয়ে ফাঁপিয়ে, তাকে মানে একটা ঘটনাকে আপনি অতিরঞ্জিত করে দেখা আর কি। তো এগুলো নিয়ে ইতিমধ্যে এটা এখন কোনো বড় কোনো আলোচনার কোনো বিষয় না। কারো কারো এরকম চিন্তা থাকতেই পারে, আমি চিন্তা করাকে কোনো অপরাধ মনে করি না। এটা নিয়ে কথা হবে, আলোচনা হবে, কিন্তু সরকার কোথায় দাঁড়াবে? সরকার দাঁড়াবে রাজনৈতিক স্টেক হোল্ডাররা, জনগণের গুরুত্বপূর্ণ অংশীজনরা, আমরা যেসব প্রশ্নে একমত হতে পারি তার উপরে ভিত্তি করে সেটাকে হবে। কেউ যদি ভবিষ্যতে বিপ্লব করতে চান, বিপ্লব তারা করবেন, কোনো অসুবিধা নাই তো। কেউ যদি ভবিষ্যতে যদি এই সংবিধানকে উড়িয়ে দিতে চান, বিপ্লব করে নতুন সংবিধান আনতে চান, রাজনীতির মধ্য দিয়ে ভবিষ্যতে গণ অভ্যুত্থান করে বা একটা এমনকি একটা আর্ম ইনসারেকশন করেও তারা ভবিষ্যতে একটা বিপ্লবী রাষ্ট্র তারা তৈরি করতে পারেন। সেই সুযোগ তো বাংলাদেশে তো আছেই। তো সুতরাং সে আলোচনাটা আপাতত একটু কিছুটা অপ্রাসঙ্গিক। আর আপনার প্রশ্নের মধ্যে গুরুত্বপূর্ণ অংশটা, এগুলো কিছুটা তোলা হচ্ছে সরকারকে দীর্ঘায়িত করবার জন্য। এগুলো তোলা হচ্ছে এক ধরনের মতাদর্শিক মেরুকরণ, রাজনৈতিক মেরুকরণ, সাংগঠনিক মেরুকরণ করবার একটা দূরবর্তী লক্ষ্য থেকে এইসব প্রসঙ্গকে নন ইস্যুকে ইস্যু আকারে হাজির করা হচ্ছে। এবং সরকারও, যারা মোশতাক ভাই উল্লেখ করছিলেন যে যারা সরকারকে 4 বছর 5 বছর পর্যন্ত নিয়ে যেতে চান, এই সমস্ত আলোচনাকে লোকের মানে রাজনীতির মাঠে ছেড়ে দিয়ে একটা জনমত যাচাইয়ের মধ্য দিয়ে এগুলাকে দেখা হচ্ছে। আজকে খেয়াল করবেন, একটা জনমত জরিপের সমীক্ষা বেরিয়েছে আজকে বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় দৈনিকগুলোতে। আজকে আমি কোনো খবরে আমার মনোযোগ দেইনি, আমি মাত্র এই খবরটা আজকে আমি বাসায় যে আমরা যে কাগজগুলো রাখি তাতে এই খবরটা মাত্র মনোযোগ দিয়েছে। এই জরিপ যে বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে, এটা সাধারণ কাণ্ডজ্ঞান সম্পন্ন কোনো মানুষেরই বুঝতে কোনো বাকি রাখে না। ভবিষ্যতে দেখব যে প্রতি সপ্তাহে, প্রতি মাসে আমরা দেখব যে এই ধরনের অসংখ্য জরিপ এগুলো হচ্ছে। তার মানে এগুলো হচ্ছে একটা রাজনৈতিক, এবং ভারতের জরিপকারীদের কি দুর্দশা হয়েছে, পৃথিবীর নানা দেশে যারা অগ্রিম যারা জরিপ করেছেন, পরে তাদেরকে পালিয়ে তাদেরকে আত্মরক্ষা করতে হয়েছে। এই যারা পোল এক্সিট যারা এগুলো করেন, তো এগুলোর জন্য জনমতের জরিপের ক্ষেত্রে খোদ আমেরিকাতেও, ইভেন ভারতে তো খুবই খুবই করুণ দশা, এদের কাউকে পরবর্তী 1-2 মাসে এদেরকে আর বাড়িতে পাওয়া যায়নি। তো বাংলাদেশে এই সমস্ত জরিপগুলোকে করা হচ্ছে একটা বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে। সুতরাং আমি কথাটা আপাতত এখানে শেষ করি। চ্যালেঞ্জ আছে, সরকারকে এজেন্ডাটা কমিয়ে আনা দরকার। এজেন্ডা কমানোর অর্থটা কি? কমানো মানে হলো যে আপনার এখন যেটুকু এনাফ ইজ এনাফ, আপনি 2টো তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ইতিমধ্যে আপনি পার করে ফেলেছেন, এখন আপনি বাড়তি সময় এখন আপনি আছেন, আপনি যে সামাল দিতে পারছেন না সেটা আপনারা না বুঝলেও দেশবাসী প্রত্যেকে দিচ্ছে। মানুষ সরকারকে কষ্ট করে সহ্য করছে কেন? এটা আমাদের সরকার বলে মানুষ সহ্য করছে। আর এটা সহ্য করছে কেন? যেটা আমরা সবাই সরকারকে সমর্থন দিয়েছি। এই সরকার যদি বিপর্যস্ত হয়, সরকারকে যদি করুণভাবে যদি বিদায় নিতে হয় কোনো ঘটনাচক্রে, তার দায় দায়িত্বটা কিছুটা আমাদের উপরও কিন্তু বর্তাবে। আমরা চাই না যে সরকার, আমরা যে সমালোচনাগুলো করছি সরকারের দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার জন্য, সরকার যেন কার্যকর হয় সে কারণের জন্য, যাতে সরকার প্রয়োজনীয় রূপান্তর বা সংস্কারগুলো করে এবছরের মধ্যে একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন করতে পারি। যেটা বলে শেষ করি, একটা অদলীয় নিরপেক্ষ সরকারের চেয়ে নিশ্চয়ই একটা নির্বাচিত রাজনৈতিক সরকার অনেক বেশি প্রত্যাশিত, অনেক বেশি কাম্য। এবং কারণ স্টেট একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন, রাষ্ট্র চালাতে গেলে পলিটিক্যাল লিডারশিপ লাগে, রাজনৈতিক দল লাগে। রাজনৈতিক দল যেভাবে পরিস্থিতিটা সামাল দিতে পারেন, আমি মনে করি একটা বিদ্যমান সরকারের পক্ষে ইতিমধ্যে এটা সন্ধাতিকভাবে প্রমাণিত হয়েছে, কোনোভাবেই তারা সামাল দিয়ে উঠতে তারা পারছেন না। ফলে যত তারা লম্বা করবেন তত সংকটটা বাড়বে, এবং এই সংকট বাড়লে তখন আমাদেরকে আবার নতুন করে নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের নতুন দাবি করতে হয় কিনা সে প্রশ্ন কিন্তু উঠতে থাকবে। আমি আশা করি ও পর্যন্ত আমাদের যেতে হবে না, সরকারের শুভবুদ্ধির উদয় হবে, সবাইকে আস্থায় নিয়ে আলাপ আলোচনা করে বোঝাপড়া করে আমরা বিচার সংস্কারকে নির্বাচনের প্রতিপক্ষ না করে এটাকে আমরা এই উদ্যোগটাকে অব্যাহত রেখে আমরা নির্বাচনের মধ্য দিয়ে আমরা বেরিয়ে যেতে পারবো। আর
শেষ অংশে বলবো একটা কথা। জি, ধন্যবাদ। জি, আমি যদি আপনার কাছ থেকে আরেকটু জানতে চাই, সেটি হচ্ছে যে মোশতাক ভাই কিছুটা ইঙ্গিত দিয়েছিলেন, আমি বিস্তারিত বলছি। আপনি চাইছেন যে দ্রুত নির্বাচনটি হোক, বা দ্রুত বলতে যে ন্যূনতম যে সংস্কার সেটি করার মাধ্যমে, বিশেষ করে চলতি বছরের মধ্যে। আমরা ধরে নিলাম যে সরকার তাদের মেয়াদ দীর্ঘায়িত করতে চায় না, তারা দ্রুতই নির্বাচন দেবে। কিন্তু মোশতাক ভাই বলছিলেন যে বর্তমান প্রশাসনে, পুলিশ প্রশাসন, বেসামরিক প্রশাসন, এমনকি সেনা প্রশাসনেও 5ই আগস্টের পরে যাদেরকে পদায়ন করা হয়েছে, যারা গুরুত্বপূর্ণ পদগুলিতে আছেন, তারা দেখা যাচ্ছে যে দুটি বড় দলের, একটি বিএনপি আর একটি জামায়াতে ইসলামী, তাদের সমর্থক, তাদের বিএনপি পন্থী আমরা বলি, জামায়াতে ইসলামী পন্থী, সেসব কর্মকর্তারা বসে আছেন। তো যদি দ্রুতই একটি নির্বাচন হয়, আপনাদের কাঙ্ক্ষিত সময়ের মধ্যেই যদি নির্বাচন হয়, সেক্ষেত্রে এই প্রশাসন যদি থাকে, আপনাদের মতো দল যারা যারা ছোট দল হিসেবে পরিচিত, তারা নির্বাচনের মাঠে লেভেল প্লেইং ফিল্ডের কোনো সুবিধা আদৌ পাবেন কিনা, তখন আপনাদের বক্তব্য কি হবে, বা এখনই তা আপনারা এ নিয়ে কি বলতে চাইছেন? না, আমি এবার তো একটা লক্ষ্য তো হলো যে আপনি একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন, কিন্তু আমাদের যে রাষ্ট্র, এই রাষ্ট্র, এটা তো ধরুন আমি যেটা বলি, এটা তো কি, এটা একটা মানে বুর্জোয়া শ্রেণীর একটা লুটেরা, একটা ফ্যাসিস্ট অংশের কাছ থেকে তুলনামূলকভাবে কিছুটা উদারনৈতিক গণতন্ত্রী একটা গোষ্ঠীর কাছে ক্ষমতাটা হস্তান্তর হয়েছে। একই শ্রেণীর মধ্যে ক্ষমতাটা হস্তান্তর হয়েছে লুটেরা দুর্বৃত্ত অংশের কাছ থেকে কিছুটা গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন একটা অংশের কাছে, সেটাও নানা দিক থেকে ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ হয়েছে। 2 নম্বর যেটা আপনি বললেন, সেটা হলো যে এখানে আপনি রাষ্ট্র তো চলতে হবে, এখন মানুষগুলো আপনি কোথায় পাবেন? যাদের পলিটিক্যালি হেজিমনি বেশি, অর্গানাইজেশনালি যাদের আধিপত্য বেশি, তো তাদের সমর্থিত তো লোকজন থাকবে, সেটা খুব অস্বাভাবিক না। এখন এর থেকে সরকার কি করতে পারে, এখানে আপনি যাচাই বাছাই করে আপনি দেখতে পারেন। আপনি তো যদি রাষ্ট্র চালাতে হয়, আপনি কি সবাইকে বাদ দিয়ে, কারণ এই পাপের প্রায়শ্চিত্ত সবার উপরে আছে। অতীতে যখন যারা সরকারি ছিলেন, তারা প্রশাসনকে দলীয়করণ করেছেন, গোটা ল এনফোর্সিং এজেন্সিকে তারা দলীয়করণ করেছেন, তার কিন্তু এখন ধারাবাহিকতাটা এখন চলছে। ফলে রাতারাতি আপনি সবটা পরিবর্তন করতে পারবেন এরকম নয়। কিন্তু আমি একই সাথে এটা মনে করি, আমি এটা একেবারেই মনে করি না যে এখানে সত্যি সত্যি কোনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে, এরকম কোনো পরিস্থিতি বাংলাদেশে নাই। কারণ এখানে এখনো পর্যন্ত আপনি খেয়াল করবেন, গোটা নির্বাচন এখনো নিয়ন্ত্রণ করেন ডিসি সাহেবরা, এসপি সাহেবরা, তারা নিয়ন্ত্রণ করেন। লোকাল টায়ারে থানার ওসি তিনি নিয়ন্ত্রণ করেন, আর নিয়ন্ত্রণ করে প্রভাবশালী রাজনৈতিক দলগুলো। আর একটা নিয়ন্ত্রণ হচ্ছে প্রশাসনিক ম্যানিপুলেশন থাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানিপুলেশন থাকে, আর একটা হচ্ছে কালো টাকা। 25 লাখ টাকার বেশি খরচ করার কথা না, যে আলোচনাটা কোনো গণমাধ্যমে নাই। খরচ করছে 25, এবং আমি আগামী নির্বাচনে কেউ 25 কোটি, 50 কোটি, কেউ 100 কোটি টাকা খরচ করবে এক একটা আসনে। নির্বাচনটাকে তারা একটা বিনিয়োগ মনে করে, অন্য কোনো ব্যবসায় এত লাভ করা সম্ভব না, নির্বাচনের ব্যবসায় যত লাভ করা সম্ভব। এগুলো নিয়ে কোনো আলাপ আলোচনা নাই। যদি এই পদ্ধতি চলতে থাকে, শুধু বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বাংলাদেশ জাসদ না, এমনকি কোনো সৎ, কোনো গণতান্ত্রিক, এমনকি এইসব দলেরও কোনো ব্যতিক্রম ছাড়া এদের কোনো সৎ কোনো প্রার্থীরও নির্বাচিত হওয়াটা অসম্ভব প্রায়। ফলে বাস্তবে এটা হবে মানে বিত্তবান, কিছুটা দুর্বৃত্ত, কিছুটা মাফিয়া, নানা চেহারার, বলতে পারেন তাদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা। এই বাতাবরণ এখনো পর্যন্ত ভেঙে পড়ার কোনো লক্ষণ আমি এখনো দেখছি না। বহু আলোচনা, কিন্তু গোড়ার আলোচনার মধ্যে কেউ কিন্তু নাই আর কি, মূল আলোচনার মধ্যে কেউ নাই। ফলে হয়তো মানুষ ভোট দিতে পারবে, মানুষকে দুই দুর্বৃত্তের মধ্যে, দুই টাকাওয়ালার মধ্যে, দুই মাস্তানের মধ্যে, দুই প্রভাবশালীর মধ্যে কোনো একটাকে বলা হবে এটাকে আপনি বেছে নেন। এর নাম অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন নয়। ওই যে কানা ছেলের নাম যেভাবে আমরা পদ্মলোচন দিই, তখন আমরা বলবো যে নির্বাচন তুলনামূলকভাবে অবাধ হয়েছে। ফলে সত্যি সত্যি বাংলাদেশে বিদ্যমান দুর্বৃত্তায়িত অর্থনৈতিক রাজনৈতিক কাঠামোর মধ্যে অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন হওয়ার কোনো সুযোগ এখনো তৈরি হয়নি। আগামী কমাসে তৈরি হবে এরকম কোনো লক্ষণ আমি এখনো পর্যন্ত দেখছি না। ধন্যবাদ। আসলে যেটি আপনি অনেকটা পরিষ্কার করেই বললেন যে সেই আন্দোলনের সময়, গণ অভ্যুত্থানের সময় যে একটি কথা উঠেছিল রাষ্ট্র মেরামত করা,
সেই চিন্তাটি আসলেই দুরাশা। আমরা আহামরি কোনো পরিবর্তন দেখব না। আপনার কথার যে জরিপের কথা বলছিলেন, এর সূত্র ধরে মোশতাক ভাইয়ের কাছে জানতে চাই। সেই জরিপটিতে বলা হয়েছে যে বর্তমানে যদি নির্বাচন হয় তাহলে বিএনপি 41+% ভোট পাবে, জামায়াতে ইসলামী 31+ ভোট পাবে, 31% ভোট পাবে, এবং মজার বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ যারা ক্ষমতাচ্যুত তারা 14% ভোট পাবে। আমরা অতীতে দেখেছি যে যেই বাংলাদেশের সবচেয়ে নিরপেক্ষ যে নির্বাচনটি ধরা হয় 91 সালের নির্বাচনটি, সেখানেও আওয়ামী লীগের ভোট ছিল 30%-এর বেশি, 31%-এরও বেশি। আপনার কি এই জরিপটিতে আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী এবং বিএনপির যে ভোট দেখানো হয়েছে, বলা হয়েছে, এর সাথে কি আপনি মোটামুটি একমত? পুরোপুরি একমত হওয়ার কোনো কারণ নেই সেটি বুঝতে পারি, কিন্তু আপনি কি মোটামুটি একমত যে জামায়াতে ইসলামের এতটা ভোট বাড়বে, যারা অতীতে কখনো 10-11% বেশি ভোট পায়নি, তাদের সর্বোচ্চ ভোটই ছিল 5-6% উপরে পায়নি। তারা একবার 10-11% মতো ভোট পেয়েছিল একবার। তো সেক্ষেত্রে তাদের ভোট বলা হয় 8-9%। তো সেক্ষেত্রে 31% দেখানো হচ্ছে জামায়াতে ইসলামের ভোট। মোশতাক ভাই, আপনি এই জরিপটি সম্পর্কে কি বলবেন? জরিপ তো আসলে কোনো একটা জরিপ থেকে বোঝা যাবে না। এসব জরিপ একাধিক জরিপ যদি হয় তখন থেকে একটা চিত্র পাওয়া যায়। এখানে কারা এখানে জরিপে অংশগ্রহণ করেছে, কখন তাদেরকে ভোট নেওয়া হয়েছে, এখানে কিন্তু ছাত্রদের দল বিবেচনায় আসেনি। ছাত্রদের দল এসেছে, ছাত্রদের দল বিবেচনায় এসেছে এবং তারা 5% ভোট পাবে বলে বলা হয়েছে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, জরিপের মেথোডোলজি না জেনে আমি মন্তব্য করতে চাই না, এবং কারা জরিপ করেছে তারা জরিপ করার বিষয়ে অভিজ্ঞ কিনা সেটাও জানা দরকার। তবে এখন নির্বাচনের বহু বাকি আছে। এখন তো মার্চ মাস, ডিসেম্বরে যদি হয় তাও তো বেশ অনেক অনেক সময় বাকি আছে। কাজে জরিপ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। তবে সায়েন্টিফিক পদ্ধতিতে জরিপ হওয়া দরকার, একাধিক জরিপ হওয়া দরকার। কোনো একটি জরিপ থেকেই চিত্র চলে আসে না, একাধিক জরিপ থেকে হয়তো আমরা একটা কমন চিত্র পেতে পারি। কারণ যারা জরিপে অংশগ্রহণ করে তারা যত বেশি ব্রড হবে, যত বেশি ডাইভার্সিফাইড হবে, বৈচিত্র্যপূর্ণ, তত বেশি এটার ফলাফল আসবে। আর জরিপটা হলো কি, আপনি, এটা তো রাষ্ট্রপতি নির্বাচন নয়। রাষ্ট্রপতি নির্বাচনে আপনি হয়তো বলতে পারেন যে বেশি ভোট পাবে সে জয়লাভ করবে। আমরা দেখেছি যে কোনো কোনো নির্বাচনে মানে টোটাল ভোটের সংখ্যা বেশি হলেও নির্বাচনী পার্লামেন্টের আসনে সেই দল পিছিয়ে গেছে, সেটাও কিন্তু আমরা দেখেছি। কাজেই সংসদীয় আসন ভিত্তিক যে জরিপ, সেটাও হওয়া দরকার। এটা রাষ্ট্রপতি নির্বাচন হলে হয়তো একটা আপনি বলতে পারতেন এটাকে সত্যি না মিথ্যা ইত্যাদি, এইসব বিষয়গুলো আছে। তো সেটা আমি মনে করি যে আরেকটা যেটা আলোচনায় সাইফুল ভাই তুলেছিলেন, আমাদের সেখানে যাওয়া দরকার যে আমরা অবশ্যই সরকারকে একটা নির্দিষ্ট সময়সীমার ভেতরে নির্বাচনমুখী, জনগণকে নির্বাচনমুখী দিকে যাওয়া দরকার। কিন্তু আমরা আমাদের যে সমস্ত ভুলগুলো অতীতে হয়েছে মুক্তিযুদ্ধের পরে, 90-এর গণঅভ্যুত্থানের পরে, সেই ভুলগুলো যত কম করা যায় সেটা কিন্তু আমাদের দেখতে হবে। আজকে ছাত্ররা যে কথাগুলো বলছে সবগুলো কিন্তু ফেলে দেওয়ার বিষয় না। হ্যাঁ, গণপরিষদের কোনো প্রয়োজন নেই আমি মনে করি, আমাদের দল মনে করে, বা এই যে আপনার সংবিধানকে পুরোপুরি বাদ দিয়ে নতুন করে লেখা, এটারও কোনো প্রয়োজন নেই। কিন্তু যদিও ছাত্রদের আগেও কোনো কোনো রাজনৈতিক দল বলতো আগে সংবিধান সভা করতে হবে, নতুন সংবিধান করতে হবে, কিন্তু সেটার কোনো ম্যান্ডেট নিয়ে এই গণঅভ্যুত্থানটা কিন্তু হয়নি। তাদের সেই বক্তব্য তারা বলেছেন। কাজে এখন গণঅভ্যুত্থানের সুযোগে একটা কিছু চাপিয়ে দেওয়া সেটা ঠিক হবে না। অবশ্যই সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হবে, এবং সংবিধান সংশোধন নিয়েও যেটা এখন ঐক্যমত হবে বা যেখানে আধা ঐক্যমত হবে বা দ্বিমত হবে, সেগুলোর পুরোপুরি আলোচনার স্কোপ থাকতে হবে আগামী সংসদে। সেই বিষয়গুলো কিন্তু রাজনৈতিক দলগুলো একটা জায়গায় আসতে পারে যে আমরা সংবিধান সভা না হলেও আমরা সংবিধান নিয়ে এই সংসদে আলোচনা করব, এবং ঐক্যমত যেগুলো সেগুলো তো আমরা সংবিধানের মাধ্যমে এটা অনুমোদন নিয়ে নিতে পারবো। কাজে এইগুলো আমাদেরকে সিরিয়াস আলোচনা আসা দরকার। এবং সাইফুল ভাই যেটা বললেন আমার আলোচনার প্রেক্ষিতে, নির্বাচনী সংস্কারটা খুব বেশি দরকার। টাকার খেলা কত নিয়ন্ত্রণ করা যায়, প্রশাসনের হস্তক্ষেপ কত নিয়ন্ত্রণ করা যায়,
রাজনৈতিক দলগুলো একসাথে প্রার্থী পরিচিতি সভা করতে পারেন কিনা, এইসব বিষয়ে যেটা 111-এর সরকার কিছু কিছু বিষয় কিন্তু নিয়ে আসছিলেন, বেশ কিছু ভালো প্রস্তাব। পরবর্তীকালে নির্বাচিত সরকারগুলো এসে তার অনেকগুলো কেটে ফেলেছে। কাজে এইগুলো আমাদেরকে করলে হয়তো নিশ্চয়ই আমরা লেভেল প্লেইং ফিল্ডটা পাবো। কিন্তু যদি আগের মতোই সাইফুল ভাই যত হতাশা প্রকাশ করলে, তাহলে তো নির্বাচনের মাধ্যমে আমরা নতুন নেতৃত্ব বা সৎ নেতৃত্ব বা আদর্শবাদী নেতৃত্ব তো পাচ্ছি না। কাজে সেটা যতখানি আনা যায় সেই বিষয়ে আমাদের সিরিয়াস হওয়া উচিত, এবং আমাদেরকে এই সরকার যেন সেগুলো করতে বাধ্য হয় সে জায়গায় আসা উচিত। তাহলে একেবারেই শুধু মানে কোনো কিছুই হবে না, 90-এর পরে একটা নিছক নির্বাচন, তাহলে তো আমরা ঠিক কোনো জায়গায় যাব না। জনগণের ক্ষোভ যদি থেকে থাকে, বারবার গণ অভ্যুত্থানের মতো পরিস্থিতি হয়, আমাদের দেশটা কোথায় যাবে? আমরা এক একটা ইস্যু তো, এই নির্বাচনের ইস্যুটা যেন এবারই শেষ হয়ে যায়, যে ভোটের জন্য যেন গণ অভ্যুত্থান করতে না হয়। ভোটের একটা স্থিতিশীল সিস্টেমটা আসা উচিত। আমরা দেশের আর্থসামাজিক উন্নয়ন, বৈষম্য কমানো, বৈষম্য দূর করবার জন্য যে শুধু সুগভীর দেশের পরিবর্তন দরকার, সেই জায়গায় যেন আমরা যেতে পারি, সেই রাজনৈতিক এজেন্ডা যেন আমাদের প্রধান হয়ে আসে, সেই দিকে কিন্তু আমাদের যাওয়া দরকার। সেটুকু অন্তত যেন এই 24-এর গণ অভ্যুত্থানটা আমাদের সেটুকু পথ দেখাতে পারে, তাহলে আমাদের রক্তদান এটা অনেকখানি সফল হবে। জি, আমরাও আশা করি যে সরকার একটু দ্রুত বলতে যতটুকু কাজ, এবং বিশেষ করে মোশতাক ভাই যেটি বলছিলেন যে নির্বাচনী আইন সংস্কারের বিষয়ে বেশি গুরুত্ব দিয়ে সেখানে সংস্কার করে একটি তুলনামূলকভাবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দ্রুত একটি নির্বাচন দেবে, সেই আশা আপনারা যেমন করছেন, নিশ্চয়ই আমাদের দর্শক যারা তারাও একই আশা করছেন। আপনাদেরকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই মিঠে করায় অংশ নেওয়ার জন্য, বিশেষ করে সাইফুল ভাই যিনি তিনি যেই সময়টি দিয়েছিলেন এর চেয়ে বেশি সময় আমাদের সাথে থেকেছেন, এই জন্য সাইফুল ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা। আর মোশতাক ভাই, আপনার প্রতি কৃতজ্ঞতা যে আপনাকে যখনই বলি যে একটু যোগ দিতে হবে, আপনি অন্তত রাজি হন বা রাজি করাতে পারি আপনাকে, এই জন্য আপনার প্রতিও কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের ঢাকা টাইমসের নিয়মিত টক শো মিঠে করা। আমরা এই অনুষ্ঠান প্রতিদিন রাত 10টায় প্রচার করে থাকি। আপনাদেরকে আগামীতেও এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, ভালো থাকুন।